আর এম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এরপর জলাচনে নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। রেজওয়ানুল হক রাজা, আপনার কাছে যেতে যাই, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এটা জানানো হয়েছে, যদি একটু বলতেন। ধন্যবাদ। এটাই তো এক্সপেক্টেড। শেখ হাসিনাকে ফেরানোর জন্য এর আগে ফরেন মিনিস্ট্রি থেকে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছিল, যেটাকে ভারতের কোনো সাবেক কূটনীতিকের দু একটা কমেন্ট যেটা আমি পড়েছি, তারা বলেছে যে নোট ভার্বালকে খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু নাই, এটা খুবই সাধারণ একটা চিঠি, মানে সিরিয়াসনেসটা কম আর কি চিঠির বক্তব্য। এখন যদি আরও কোনো প্রয়োজনীয় কাগজপত্র, আমি বিস্তারিত জানি না কী কী কাগজপত্র দেওয়া হচ্ছে, তো তাতে সেটা নির্ভর করে কী ধরনের কাগজপত্র দেওয়া হচ্ছে। তবে এটা সত্য যেটা আপনি বলছিলেন আপনাদের শিরোনামে, যে এই জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেইটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তাদের এই রিপোর্টে যা বলা হয়েছে তাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে চাপ একটু বাড়ারই কথা। তবে ভারতের মনোভাব যেটা বুঝতে পারি, বিভিন্ন অ্যানালাইসিস যেটা দেখি বা শুনি, একবার বিবিসিতে একটা স্টোরি পড়েছিলাম যে কেন, কী কারণে, কীভাবে ভারত এই বাংলাদেশের এই অনুরোধটা তারা নাও রাখতে পারে। রাখার মানে একটাই তো উপায়, সেটা হচ্ছে আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে একটা চুক্তি আছে, বন্দি প্রত্যাবর্তন চুক্তি, সেটির কিছু কিছু ধারায় যেমন ফেরত পাঠানোর বাধ্যবাধকতা কিছুটা আছে, আবার কোনো ধারায় আবার সেটা এড়িয়ে যাওয়ারও সুযোগ আছে। তো আসলে আপনি যাই বলেন, যত কাগজপত্রই পাঠান, এটি পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের উপরে। এবং ভারতের সবগুলি রাজনৈতিক দল, যতটুকু শুনেছি, যে তারা এই ইস্যুতে ভারত সরকারের যে অবস্থান সেটির ব্যাপারে তার একমত। সব এই ইস্যুতে সব দল একমত, সরকারি দল, বিরোধী দল। এবং এখন পর্যন্ত যেটা বুঝতে পারি, তাতে ভারত যে স্বইচ্ছায় ফেরত পাঠাবে বলেও মনে হয় না, যদি না কোনো ওই ধরনের কোনো মানে বড় ধরনের চাপ তৈরি হয়। তো আবারও বলি যে পুরোপুরি যত চেষ্টাই করা হোক, পুরোপুরি এটা নির্ভর করে ভারত সরকারের মনোভাবের উপরে। তারা এখন পর্যন্ত নেতিবাচক, সেটি কয়েকদিন আগে আমার মনে হয় যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও বলেছিলেন যে আমরা যেটুকু বুঝতে পারি, ভারতের এই ইস্যুতে ভারতের মনোভাব নেতিবাচক। তো সেটি ইতিবাচক হবে কি হবে না, সেটির জন্য আসলে বাংলাদেশ সরকারের যেমন চেষ্টার ব্যাপার আছে, সেটি তারা আবার আন্তর্জাতিক প্রেশারেরও একটা ব্যাপার আছে। তো সেটি আসলে দেখতে হবে কী ধরনের প্রেশার ভারতকে বাংলাদেশ দিতে পারে, অথবা ইন্টারন্যাশনাল কমিউনিটির চাপ ম্যানেজ করে দিতে পারে, তার উপরে। সো আপাতত এই পর্যন্ত, এর বেশি কিছু বলার নেই। একটু আমি আপনার কাছে জানতে চাই, এই অন্তর্বর্তী সরকারের এই শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার এই কূটনৈতিক যে তৎপরতা, এটা কতটুকু আসলে মানে কূটনৈতিক তৎপরতা তো খুব রুটিন তৎপরতা বলে মনে হচ্ছে। আমি যেটা বললাম এর আগে, যে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছে প্রথমে। আমি জানি না, জহির ডিপ্লোম্যাটিক বিট কাভার করেছে বহুদিন ধরে, সে আরও ভালো বুঝতে বলবে হয়তো। আমি যেটা বলেছি যে ভারতের সাবেক কূটনীতিকদের বক্তব্য যেটা পড়েছি আমি, তারা বলছে নোট ভার্বাল খুব সিরিয়াস কিছু না। তো এটা দিয়ে কূটনৈতিক এটার প্রমাণ করে যে আমরা সিরিয়াসলি কূটনৈতিক চেষ্টা চালাচ্ছি কি না, এটা নিয়ে একটা প্রশ্ন ওঠে। আবার আরেকটা জিনিস দেখেন, আমি একাধিকবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি। তিনি পরিষ্কার করে বলেছেন যে শেখ হাসিনাকে তখনই আমরা ফেরত আনার চেষ্টা করব যখন তিনি আদালতে দোষী সাব্যস্ত হবেন। তার মানে কি, মামলা চলতে থাকবে, রায় হবে, তিনি দোষী সাব্যস্ত হবেন, তারপরে। আবার অন্যরা বলেন যে না, আমরা তাকে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করতে চাই, বিচারের মুখোমুখি করতে চাই। আমি এই জিনিসটা বুঝি না, মানে সরকারের ভেতরে দুই ধরনের অবস্থান কেন?
তো আমি তো ধরবো কোনটা, আমি তো চিফ অ্যাডভাইজারের বক্তব্যটাই ধরবো। তিনিও মাঝে মধ্যে, এখন তার কি পজিশন আমি জানি না, বাট আমি অন্তত 2বার শুনেছি তার কাছে তিনি বলেছেন সাজা তিনি দণ্ডিত হলে তারপর ফেরত আনা হবে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে ওনাকে ফিরিয়ে আনার জন্যে বা ওনার বিচার করার জন্য যেভাবে পলিটিক্যালি যে কথাবার্তা বলা হয়, উপদেষ্টারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, বাস্তবে ওই ধরনের সিরিয়াসলি চেষ্টার চোখে পড়ছে না আর কি। এটুকু আমি আমার জহির আলমের কাছে, জহির আলম যেটা রেজওয়ানুল হক রাজা বলছিলেন, শেখ হাসিনাকে ফেরাতে সরকারের মধ্যেই দুই ধরনের অবস্থান। এবং আরেকটা প্রশ্ন যেটা আমি রেজওয়ানুল হক রাজাকে করেছিলাম, যে কূটনৈতিক গাফিলতি আছে কিনা এই অন্তর্বর্তী সরকারের? এটা আসলে একটা মানে দেখার ভঙ্গি থেকে আর কি, পার্সপেক্টিভ থেকে আপনার বিশ্লেষণ করতে হবে। এখানে 3টা ফ্যাক্টর জড়িত। একটা হচ্ছে যে আপনার লিগ্যাল ইস্যু, একটা ডিপ্লোম্যাটিক, আর একটা হলো স্ট্র্যাটেজিক। 3টা বিষয়ই আপনি যদি আলাদা আলাদা করে দেখেন, যে এক্সট্রাডিশন যে ট্রিটিটা হয়েছে সেটার মধ্যে একটা গ্রেটার কী বলবো, যে বাইল্যাটারাল ইন্টারেস্ট সার্ভ করার জন্য এক্সট্রাডিশনটা করা হয়েছে। এখন যে রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট আঞ্চলিক, আমরা জানি যে ভারতের ভূমিকা কী, সেখানে ডেফিনেটলি ইউএনের রিপোর্ট প্রকাশের পরে এবং ডে 1 থেকে বাংলাদেশের রাজনৈতিক কর্তৃপক্ষ বা অন্তর্বর্তী সরকার কর্তৃপক্ষ কিন্তু ডে 1 থেকেই একটা প্রবল রেটরিক চাপ কিন্তু অব্যাহত রেখেছে। সেটার সঙ্গে কম্বাইন হয়েছে আমাদের, আপনি বলেন যে আইসিটি যে মুভমেন্ট, একই সঙ্গে আমাদের যে ডিপ্লোম্যাটিক মুভমেন্ট ফ্রম দ্য ফরেন অফিস। এখন আবার আসছে যে ইউএনের রিপোর্ট এবং আমাদের চিফ অ্যাডভাইজার কিংবা ল অ্যাডভাইজার তারা যখন মাঝে মধ্যে যখন কথা বলছেন, এটা হচ্ছে যে পলিটিক্যাল কনটেক্সট থেকে তার মানে একটা চতুর্মুখী একটা চাপ কিন্তু ভারতের উপরে আমরা তৈরি করার চেষ্টা করছি টু গেট হার ব্যাক ফর ট্রায়াল। এখন ইন্ডিয়া ডেফিনেটলি, ইন্ডিয়ার যে রোল আমরা মানে প্রি এবং বর্তমান আমরা অ্যাসেস করছি, তাতে তো এইটুকু এখনও মানে মনে করার কোনো কারণ নেই যে তারা উইলিংলি বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য খুব প্রস্তুত হয়ে আছে। কিন্তু আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে যেই রিপোর্টগুলো এখন আসছে, তার ব্রুটালিটি, তার যে নির্মমতা এবং নৃশংসতা এবং যেই অপরাধগুলো সে করেছে, সেটাতেই বাংলাদেশের দাবিটা আরও ক্রমশ জোরালো হয়ে উঠছে। এবং সেখানে আমি মনে করি যে একটা প্রতিবেশী দেশ হিসেবে ভারত হয়তো আজকে আপনার কাছে বা আমার কাছে মনে হতে পারে যে তারা ডিফাই করছে বা ডিফাই করতে পারে নানা রকম আইনি ফ্যাকড়া দেখিয়ে। আইনি ফ্যাকড়া বলতে পারে যে উনি বাংলাদেশে আসলে পরে ফেয়ার ট্রায়াল হয়তো উনি পাবেন না। এটা যে কোনো এক্সট্রাডিশনের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো উল্লেখ করা আছে যে রাজনৈতিকভাবে যখন যদি উনি পারসিকিউটেড হন কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে, কিন্তু ওনার বিরুদ্ধে তো খুবই ক্রেডিবল, খুবই মানে যুক্তিসঙ্গত কিছু মানে কি বলে প্রমাণ রয়েছে। এবং সেই প্রমাণগুলো কিন্তু বারবারই আমাদের যে আন্তর্জাতিক অপরাধ আদালত বলেন কিংবা ফরেন মিনিস্ট্রির যে এভিডেন্সেসগুলো তারা তৈরি করছে, যেটা বললেন যে আমাদের মোফা থেকে যে এভিডেন্সগুলো প্রিপেয়ার করে এগুলো ভারতকে দেওয়া হয়েছে, এটা ইমিডিয়েট বা এই মুহূর্তে আপনার কাছে একটু আনরিয়ালিস্টিক মনে হতে পারে যে ভারত এগুলোকে এগ্রি করে বাংলাদেশের হাতে, ঠিক আছে। কিন্তু আমি মনে করি যে এটা ইন্টেন্সিফাইং, এবং আপনি যেভাবেই হোক না কেন একটা সময় কিন্তু ভারতেরও ফেস সেভিং অবস্থা তৈরি হতেও পারে। সেই জায়গাটা তৈরি হচ্ছে ক্রমশ। তবে ভারতের সঙ্গে যত এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই এক্সট্রাডিশন ট্রিটি যে যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, থাইল্যান্ড বলেন, এসব উদাহরণ যদি আপনি দেখেন, সেখানে কিন্তু দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তারা তাদের রাজনৈতিক স্বার্থটা বিবেচনা করে সবসময়। এবং সেই স্বার্থের মধ্যে যেটা রাজাভাই উল্লেখ করলেন, এখানে কিন্তু ইরেসপেক্টিভ অফ এনি পার্টি অ্যাফিলিয়েশন, ইভেন আপনার মিডিয়া পর্যন্ত তারা কিন্তু একটা ফেয়ার দৃষ্টিভঙ্গি পোষণ করে না রিগার্ডিং শেখ হাসিনা। যতই উনি এখানে অন্যায় করুক, এই ব্রুটালিটি চালানি ম্যাসাকার চালিয়েছেন, কিন্তু আপনি দেখবেন যে সেখানকার মিডিয়া কিন্তু এটাকে একটু সাইডলাইন করে যাচ্ছে, এটাকে কিন্তু তারা হাইলাইট করতে চাচ্ছে না। তার মানে কি, ওনাকে একটা ইন্ডালজ করা, একটা প্রোটেকশনের একটা মনোভাব কিন্তু তাদের মধ্যে আছে। কিন্তু সবার আগে এই দৃষ্টিভঙ্গিটা এখন আমাদের পরিষ্কার করতে হবে যে বাংলাদেশে
এই যে একটা বিশাল একটা কি বলবো যে একটা জবরদস্তিমূলক শাসনের পেছনে ভারত যে ভূমিকাটা পালন করছে, দ্যাট ইজ ড্রিভেন ফ্রম দেয়ার অ্যাটিটিউড এবং ফ্রম দেয়ার মানে কি বলে অন্যায় কিছু আচরণের কারণে। তারাই বাংলাদেশে আপনার 3টা সাধারণ নির্বাচনকে তারা এন্ডোর্স করেছে, যেখানে মানুষের কোনো ভোটাধিকার ছিল না, এবং তারা ক্রমাগতভাবে বাংলাদেশকে একটা কলোনাইজ কান্ট্রি হিসেবে তৈরি করার জন্য তারা চেষ্টা করে গেছে। সুতরাং এখানকে জনমনের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এইটা প্রশমনের জন্য হলেও আমি মনে করি যে ভারতের যে গভর্নমেন্ট আছে বা কামিং গভর্নমেন্ট যারা মানে ভবিষ্যতের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে তাদের মধ্যে কিন্তু একটা কি বলবো যে একটা বিশ্বাসযোগ্য চাপ তৈরি হতে পারে যে না, যদি কান্ট্রি ফার্স্ট হয়, একটা রিয়ালিটি যদি আপনি বিবেচনা রাখেন, এইভাবে এই বাস্তবতা কিন্তু তারা কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব রচনা করতে পারবে না। ভারতের পররাষ্ট্র সচিব তো বলে গেছেন এখান থেকে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হবে পিপল টু পিপল। এটা তো এতদিন রেটরিকের মধ্যে ছিল, কিন্তু এখন তো মানুষ সেটা বুঝিয়ে দিচ্ছে যে কোথায় এটা এরকম নয় যে বাংলাদেশের মানুষ অযথাই ভারত বৈরিতা করছে, অযথাই তাদের সঙ্গে শত্রু ভাবাপন্ন আচরণ করছে। আপনি যদি একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে ওয়াই ইউ আর সো হস্টাইল, ওয়াই ইউ আর ফিলিং সো অ্যাংরি অ্যাবাউট ইন্ডিয়া, আপনি দেখবেন যে সে এতগুলো কারণ আপনাকে বলে দিতে পারবে। এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দেখবেন যে এই ফেলানির কথা থেকে শুরু করে আমাদের যে ইনডিসক্রিমিনেটলি বর্ডার কিলিং হচ্ছে, আপনি এই কথাগুলো কি ভারত, আমরা বর্ডার ফেন্সিং এ দেখেছি, বর্ডার ফেন্সিং হচ্ছে, আমাদের ওয়াটার শেয়ারিং হচ্ছে না, আমাদের এখানে ইন্টারনালি তারা অনেক ধরনের কি বলো যে ট্রেড বেনিফিট নিচ্ছে, ইন এক্সচেঞ্জ অফ দ্যাট আমরা কিন্তু সেই ধরনের কোনো বেনিফিট পাচ্ছি না, এবং ইন্টারন্যাশনালিও আমরা নানাভাবে তাদের দ্বারা কিন্তু আমরা লুক ডাউন হচ্ছি। তো একজন প্রতিবেশী দেশ যারা মুখে বলছে যে না, তাদের নেইবার ফার্স্ট পলিসি, তারা বাংলা প্রতিবেশীকে তারা সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায়, বা এটা আমরা অফিসিয়ালি বলিও কিন্তু বারবার, কিন্তু কার্যক্ষেত্রে তো আমরা সেটা দেখছি না। সো আমার মনে হয় যে এইটা হয়তো ইমিডিয়েটলি, আমি রাজা ভাইয়ের সঙ্গে একমত হব যে ইমিডিয়েটলি হয়তো আনরিয়ালিস্টিক মনে হতে পারে যে ইন্ডিয়ার অ্যাটিটিউড অনুযায়ী, কিন্তু আমাদের দিক থেকে বাংলাদেশের পক্ষ থেকে মোফা বলেন বা আপনি ডিপ্লোম্যাটিক ফেলিয়ারের কথা বলছেন, ইটস নট ভেরি ইজি গেম। মানে ডিপ্লোম্যাটিক্যালি আমি আজকে চাইলাম, কিংবা আমাদের উপদেষ্টারা ক্রমাগত কথা বললেন, ইভেন আমাদের ধরেন যে এত হাই স্টেচারের আমাদের যে পার্সোনালিটি প্রফেসর ইউনুস, উনি সারা পৃথিবী জুড়ে ওনার একটা সুন্দর ইমেজ আছে, উনিও যদি ডিপ্লোম্যাটিক এফোর্ট দেন, তবুও ভারতকে রাজি করিয়ে এই কাজটি করা কিন্তু এত সহজ ব্যাপার হবে না। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে এফোর্টটা জারি রাখতে হবে, সো দ্যাট পিপল নো এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি গেট টু নো যে অ্যাকচুয়ালি হোয়াট শি ডিড, যে কাজগুলো উনি করেছেন সেই কাজগুলো সম্পর্কে এটা ক্রমাগত, এবং এটা খুব ভ্যালিডেটেড হয়েছে থ্রু দি আপনার ইউএন রিপোর্ট। তো এখন তো আপনি কেউ অস্বীকার করতে পারবে না। অনেকে হয়তো দেখা যায় একটা স্কেপটিক ছিলেন যে আসলে কতটা ব্রুটালিটি হয়েছে, যারা একটু সহানুভূতিশীল তারা হয়তো বলবেন, কিন্তু ইউএন তো খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কী ধরনের অত্যাচার মানুষের উপর হয়েছে, কী ধরনের নির্মমতা মানুষের উপর হয়েছে। তো এইভাবেই আমার মনে হয় যে একটা এফোর্ট, কিন্তু এটাকে করা যাবে না, মানে প্রেডিক্ট করা খুব মুশকিল অ্যাকচুয়ালি, যে এই এক্সট্রাডিশনের অধীনে বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিবে এবং বাংলাদেশ সেটা বিচার করতে পারবে, সেটা এই মুহূর্তে অতটা রিয়েলিস্টিক্যালি বিলিভেবল না মনে হচ্ছে আর কি। ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় আছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আগেই জানিয়েছি আজ অতিথি হিসাবে আমাদের স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং NTVর বার্তা প্রধান জহিরুল আলম। আমরা রাজা ভাই আপনার কাছে একটু যেতে চাই যে আজকে বিএনপি ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে দিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং তারা বলেছেন অভ্যুত্থানে 848 কর্মী নিহতের দাবি তারা করেন। এতদিন পরে কেন আসলে এই অভিযোগটা দায়ের করলেন? তার কারণ কি কালকে ইউএনের রিপোর্টের ফিগারটার জন্য কি ওয়েট করছিলেন কিনা? না, সেটা এরকম তুলনা করার ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। তবে হ্যাঁ, এটা একটা জেনুইন কোশ্চেন যে এতদিন পরে এটা কেন। কারণ এর আগে আইসিটি হয়েছে, আইসিটি কার্যক্রম শুরু করেছে অনেক দিন হয়ে গেল, অনেকে অভিযোগ দায়ের করেছে। বিএনপির 848 জন নিহত হয়েছে, এটা কিন্তু এই ফিগারটা আমাদের কারো জানা ছিল না। বেশ কয়েকবার বিএনপির নেতারা বলছিলেন যে তাদেরও, একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একবার বলেছিলেন যে যারা নিহত হয়েছে তাদের মধ্যে অর্ধেকই বিএনপির, এটা তিনি বলেছিলেন, কিন্তু কোনো ফিগার বলেন নাই। তা আসলে 848 তো একটা খুব বড় একটা ফিগার। আপনি যদি ইউএন রিপোর্ট যদি দেখেন যে 1400 জনের 1400 বলেছে তারা, তার মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট 68% to 70% হচ্ছে বিএনপির নেতাকর্মী মারা যায়। কেউ
কি বলে এরকম তুলনা খুঁজে বের করতে চাইতে পারে যে ওরা 1400 সেই হিসাবে 800, কিন্তু সেটা না, 848টা যে ওনারা দিচ্ছেন সেটা নিশ্চয়ই কোনো গায়েবী ফিগার না। এটা তো আপনাকে কি বলে ডকুমেন্টেশন থাকতে হবে যে কারা নাম, কারা ঠিকানা, কারা কোথায় মারা গেছেন, এই নিশ্চয়ই এই বিষয়গুলি থাকতে হবে। তো সেটা না করে ওনারা এই হিসাবটা করেছেন বলে আমার কাছে মনে হয় না। হতে পারে, নট আনলাইকলি, কারণ এই আন্দোলনে বিএনপি অফিসিয়ালি না থাকলেও বিএনপির নেতাকর্মী, ছাত্রদল, তো অবশ্যই সর্বস্তরের মানুষ যেহেতু এখানে অংশগ্রহণ ছিল, বিএনপিরও ছিল, তো সেই হিসাবে থাকতে পারে। কিন্তু আমার প্রশ্ন, আপনি যেটা বলেছেন সেটা আমারও প্রশ্ন, যে এটা এতদিন পরে কেন হলো। যেভাবে প্রশ্ন গতকাল আয়নাঘর পরিদর্শনের ব্যাপারেও আমার প্রশ্ন ছিল, মানে আমি যে এত বড় এতগুলি নৃশংস ঘটনা ঘটেছে এবং আয়নাঘর থেকে অনেকে মুক্তি পেয়ে তারা স্টেটমেন্টও দিয়েছেন এবং তারা বলেছেন তাদেরকে কোথায় রাখা হয়েছিল, সরকার জানতো কোথায় কোথায় আছে। তো সেগুলো এতদিন পরে, যে 6 মাস পরে ভিজিট করা, এবং আমরা সবাই দেখেছি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম এটা সমালোচনা করার চেষ্টা করছেন, এবং মনে হচ্ছে যে মিন টাইম অনেক কিছু মানে চেঞ্জ করে ফেলা হয়েছে বা আলামত নষ্ট করা হয়েছে। এই সুযোগটাই বা সরকার কেন দিল, এটাও কিন্তু একটা প্রশ্ন। তো আমি জানি না, এখন বিএনপির যেটা আপনি বলছেন, ডেফিনেটলি বিএনপির বড় অংশগ্রহণ ছিল এই আন্দোলনে, এবং তাদের যেটা বলছেন, দেরি হোক আর যাই হোক, এটি তারা কেন করেছেন সেটা তারা বলতে পারবেন, এটা তো আমার পক্ষে বলা মুশকিল। তবে ব্যাপারটা হলো যে এটা তো অভিযোগ, আইসিটিতে সবাই অভিযোগ দায়ের করে, তারপরে এটা একটা আইসিটির নিজস্ব একটা তদন্ত সংস্থা আছে, সেই তদন্ত সংস্থা প্রত্যেকটা অভিযোগ তারা ইনকোয়ারি করে, ইনকোয়ারির পরে একটা আইনি মামলার দিকে যায় আর কি। তো এই প্রসেসটা তো বাকি আছে। অভিযোগ করা মানেই এই না যে একজনকে অভিযুক্ত হয়ে গেলেন বা তার মামলা হয়ে গেল, আসামি হয়ে গেলেন, নট দ্যাট। তো সব কিছুই তদন্ত হবে, তদন্তের পরে আপনার কোনটা ঠিক কোনটা বেঠিক এগুলি তো ধরেন ভবিষ্যতে বের হবেই। সো আপাতত যার যে অভিযোগ আছে সেটা তারা করছেন, যে ফরম্যাটে করছেন সেটা তাদের ব্যাপার। তবে আমি আবারও বলি যে প্রশ্ন থাকলেও এই ফিগারটা নিয়ে আমরা এক কথায় উড়িয়ে দিতে পারি না। এটা কোনো একটা দায়িত্বশীল দল এরকম একটা বানোয়াট ফিগার দেবে, এটা হতে পারে না। নিশ্চয়ই তাদের কাছে তালিকা আছে এবং যেটা তারা জমা দিয়েছেন সেখানে তাদের নাম থাকার কথা। আমরা ভবিষ্যতে আরও দেখতে পাবো বা জানতে পারবো এই সম্পর্কে। একই প্রশ্ন আপনার কাছে, 848 জন নেতা কর্মী নিহত হওয়ার দাবি, এবং এই ফিগারটা কালকে ইউএন রিপোর্টের আসার পরে আজকে ওনারা এই অভিযোগটা দায়ের করলেন। এবং সাথে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যেটা রেজনক রাজা বলছিলেন, আয়নাঘর কালকে পরিদর্শনে গেলেন, 6 মাস লাগলো আয়নাঘর দেখতে, এবং কেউ কেউ বলতেছেন এটা একটা রূপান্তরিত আয়নাঘর আমরা দেখতে পাচ্ছি। জরুর না, আমি একটু স্লাইটলি ডিসএগ্রি করব যে ইউএনের রিপোর্টের পরে এটা আসছে না, মানে কারণ কি, আপনি দেখেন যে বিএনপি কিন্তু এর আগেও আপনার একটা সেপারেট পিটিশন দিয়েছিল আইসিটিতে, মনে আছে নিশ্চয়ই, সেটা হলো জানুয়ারি 9 তারিখে। ওই জানুয়ারি 9 তারিখে তারা ওভারঅল প্রায় 2300 নেতাকর্মীর হত্যা, মানে কিলিংসের ওভারঅল তাদের এই আপনার অথরিটেরিয়ান মানে ফ্যাসিস্ট রেজিমে তাদের প্রায় 2300 নেতাকর্মী হত্যার কথা তারা অভিযোগ দায়ের করেছিল। সেই জায়গায় স্টিক থাকতো না কেন? না, বলছি না, ওইটার একটা ডিফারেন্স আছে, সেই কথাই বলছে। কিন্তু 2300 নেতাকর্মীর দেখুন ওই জায়গাতে তার ওভারঅল বলেছিল, এখন ওই জায়গাতে তারা প্রায় 150 জনের তালিকা উল্লেখ করেছিল যে তারা ফোর্স ডিসঅ্যাপিয়ার্ড, এক্সট্রা জুডিশিয়াল অথবা তাদেরকে গুম করে দেওয়া হয়েছে, এরকম 153 জনের অভিযোগটা দায়ের করেছিল। এখন হয়তো এইটার সঙ্গে হয়তো রিলেট করতে পারেন যে এখন মোর স্পেসিফিক তারা বলছে যে জুলাইয়ের মাঝ থেকে অগাস্ট 5 পর্যন্ত এখন এই ফিগারটাকে তারা 848 জনের মধ্যে করেছে, মানে নতুন এই তালিকাটা দিয়েছে যে এই সময়ের মধ্যে তাদের এতজন লোক মারা গেছে। খেয়াল রাখবেন যে এখানের মধ্যে তারা আবার বলছে, কিন্তু একটু ফাঁক আছে, সেটা হচ্ছে যে এই 848 জনের মধ্যে অ্যারাউন্ড 500 হচ্ছে তাদের দলীয় নেতাকর্মী, বাকিরা সমর্থক না নেতাকর্মী, বাকিরা হ্যাঁ হতে পারে সমর্থক অথবা রিলেটিভস, কোনো না কোনোভাবে একজন ভিকটিম বিএনপি, তার পরিবারের কোনো একজন সদস্য বা তার কোনো আত্মীয় বা তার কিছু রিলেটিভস, মানে এই 848 মধ্যে 500
বা 550 জন হচ্ছে নেতাকর্মী, আর বাকি 300-350 হচ্ছে আপনার রিলেটিভস। এইভাবে তারা জিনিসটা, তাহলে দেখা যাবে যে এর আগেও যখন আপনি খেয়াল করে দেখেন যে মির্জা ফখরুল সাহেব যখন বলেছে তখন কিন্তু অ্যারাউন্ড 400-500 এই ধরনের একটা ফিগারের মধ্যে ছিলেন যে তাদের নেতাকর্মী। সুতরাং একেবারে আনরিয়ালিস্টিক্যালি জিনিসটা গেছে, যে রাজা ভাই বললেন খুবই কশাসলি বলেছেন, মানে ওইটা অবশ্যই ঠিক, কারণ কশাসলি বলতে হবে, কারণ এখন এই দলটি ওনারা একটা সুনির্দিষ্ট ফিগার নিয়ে আইসিটিতে গেছেন। ডেফিনেটলি এটার উপরে এটার উপর তো কাজ করবে, প্রসিকিউশন কাজ করবে, এই অভিযোগগুলো তারা খতিয়ে দেখবে এবং তাদের হোয়ারঅ্যাবাউটসগুলো জানবে এবং তারপরে মামলা প্রসঙ্গটি আসবে। তো আমি মনে করি যে হয়তো এটা ভ্যারি লো করতে পারে, কারণ অনেক কিছু আছে যে ধরেন ফিগারে, কিন্তু জাতিসংঘ যেই ফিগারটা দিয়েছে এটা নিয়ে নানা ধরনের ধূম্রজালের কথা বলেছে, অনেকে অবিশ্বাসের কথা বলেছে, যারা আপনার এই ম্যাসাকারকে নানাভাবে এটাকে করেছে, ডিফেন্ড করেছে যারা, তারা হয়তো এটাকে খাটো করানোর চেষ্টা করেছে যে না এর হয় না। কিন্তু এখন তো এটা একেবারে অফিসিয়ালি একেবারে এন্ডোর্সড মানে প্রুফ ফিগার হয়ে গেছে যে মানে কী ধরনের গণহত্যা এবং কি পরিমাণ কি সংখ্যায় এই গণহত্যাটা হয়েছে, কত মানুষ এখানে প্রাণ দিয়েছে। সেখানে ডেফিনেটলি যারা রাজনৈতিক নেতাকর্মীরাই তো মাঠে ছিলেন, তাই না, বা সাধারণ মানুষ তো অবশ্যই ছিলেন, কিন্তু বেশিরভাগই রাজনৈতিক নেতাকর্মী বিভিন্ন দলের, এবং অন্য যারা সরাসরি রাজনৈতিক দলে যেসব নেতাকর্মী যুক্ত আছে তারাও নিশ্চয়ই তাদের সংখ্যাগুলো আরও সুনির্দিষ্টভাবে নিয়ে আসবেন, এবং তখন আরও একটা ক্রেডিবল, বিশ্বাসযোগ্য এবং মানে অ্যাকসেপ্টেবল একটা ফিগার দাঁড়াবে। এবং এই হিস্ট্রি তো আপনি অস্বীকার করতে পারবেন না যে এই মানুষগুলোর কোনো না কোনোভাবে তো তাদের একটা অ্যাফিলিয়েটেড, আইদার তারা যদি সাধারণ মানুষও হয় তবু তো তারা কোনো একটা রাজনৈতিক পরিবারের সদস্য। তো সেদিক থেকে আমি মনে করি এটা। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে সেকেন্ড প্রশ্নটা ছিল আয়নাঘরের প্রশ্নটা ছিল যে এটা রূপান্তরিত কিনা। অ্যাপারেন্টলি ধরেন যে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়া 6 মাস সময় লাগলো, যে বিভৎস আয়নাঘরের কথা আমরা শুনেছি স্বৈর শাসনের আমলে, শেখ হাসিনার আমলে, যে আয়নাঘর নিয়ে আমরা 3-4 জনের কথা শুনেছি, মাইকেল চাকমা সহ, হ্যাঁ ব্যারিস্টার আরমানের আজমি সাহেব সহ। সেই আয়নাঘর দেখতে আমাদের 6 মাস সময় লাগলো, এবং আমরা যে আয়নাঘরটা কালকে দেখতে পেলাম, এখানে দেখতে পেলাম যে অনেক জায়গায় আসলে ভাঙা অবস্থায়, পার্টিশন ভেঙে ফেলা, রং করা, অনেক জায়গায় রং করা, মনে হচ্ছে নতুন রং করা, হাই কমোড বসানো, এবং ফ্লোরটাকে মনে হচ্ছে যে নতুন ভাবে প্লাস্টার করা। আমার মনে হয় যে এই জায়গাটার মধ্যে কিছু গ্রে এরিয়াজ তো তৈরি হয়েছে, এই আলোচনাগুলো তৈরি হয়েছে। সাধারণত প্রত্যাশা কি, ধরেন যে আপনি হলোকস্টের যে মানে যে নিদর্শনগুলো আছে, যে কনসেন্ট্রেশন ক্যাম্পসগুলো আছে, সেগুলো তো একটা রিফারবিশ করে এটাকে আবার নতুন করে রিমডেলিং করার তো করা হয় নাই, অ্যাজ ইট ইজ থাকার কথা, এবং সেটাই হচ্ছে কি হিস্ট্রির প্রকৃত ন্যারেটিভ, প্রকৃত স্পেসিমেন বা প্রকৃত এভিডেন্স সেরকম থাকতে পারতো। কিন্তু এটা খুবই কি বলবো, ভিজুয়ালি খুবই ভিজিবল হয়েছে ব্যাপারগুলো, যে পরিবর্তনগুলো সাধিত হয়েছে এটা ভিজুয়ালি দেখা গেছে। তো আমি মনে করি যে না কি কারণে এটা করা হয়েছে সেটা আসলে মানে হয়তো তাদের ইয়ে ছিল যে এখানে চিফ অ্যাডভাইজার আসবেন, এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা বা ইয়ে করা, কিন্তু উড হ্যাভ বিন বেটার যে অবস্থায় যেটা ছিল সেরকম রাখতে পারতো। পরিষ্কার করতে হবে কেন? এভিডেন্স টু এভিডেন্স, দ্যাটস দ্য কোশ্চেন। সুতরাং এই জায়গার মধ্যে কিছুটা আপনার আমরা আয়নাঘর নিয়ে আরো আলাপ করব। আমাদের একটা বিরতির সময় হয়েছে জহিরুল আলম। প্রিয় দর্শক, আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন রেজওয়ানুল হক রাজা এবং জহিরুল আলম। বিরতির আগে জহিরুল, আপনি আয়নাঘর নিয়ে বলছিলেন। জি, না এটা তো আসলে এভিডেন্ট যে যেভাবে আমরা দেখেছি জিনিসগুলো, মানে এই চেহারায় হয়তো আমরা কি কল্পনা করিনি। আমরা ধারণা যে এটা আরও শ্যাবি, আরও খুবই ভয়ঙ্কর অবস্থায় এটা এবং নোংরা 6 মাসের মধ্যে, এবং দীর্ঘদিন যেভাবে এটাকে এখানে একটা বন্দিশালা হিসেবে এটাকে যে আমরা কল্পনা করেছি, ঠিক দেখাটা ঠিক সেরকমটা মেলেনি, যে কারণে কিছুটা মানে কি বলবো যে এক ধরনের স্কেপটিসিজম তৈরি হয়েছে, যেটা আসলে এখানে হাত দেওয়ার কি প্রয়োজন ছিল, এই জায়গাগুলো রং করা বা এখানে পরিচ্ছন্নতা করা, এটা কোনো প্রয়োজন ছিল না। অ্যাজ ইট ইজ যদি থাকতো সেটা অনেক বেশি মানে বিশ্বাসযোগ্য একটা দৃশ্য হতো আর কি। সেই বিষয়ে কিছুটা আলোচনা হয়েছে। তবে তার অর্থ এই নয় যে লোকগুলো ফিরে এসেছে, যে লোকগুলো তাদের স্টোরিজগুলো বলেছে, আর যারা ফিরে আসে নাই, এবং এই যে দেখেন মায়ের ডাকের যে ফ্যামিলিসগুলো ওখানে দাঁড়িয়েছিল,
তাদের যে আর্তনা, তাদের যে হাহাকার, তাদের পরিবারগুলো যে মানে গুম হয়ে যাওয়া মানুষগুলোর পরিবার যে কান্না, এগুলো তো মানে মানে ইয়ে নয়, মানে অবাস্তব নয়। এই বিষয়গুলো তো মানে আমরা কল্পনা করলেই বুঝতে পারি যে কী পরিমাণ ভয়াবহ মানে একটা চিত্র এবং পরিবেশ সেখানে তৈরি করা হয়েছিল। এবং হয়তো এটা মানে এক বা একাধিক বা কয়েকটার কথা বলা হয়েছে, কিন্তু অনেক সময় আমরা এটা শুনেছি যে এটা শুধুমাত্র রাজধানীর মধ্যে কেন্দ্রীভূত ছিল এমন মনে করার কোনো কারণ নেই, ঢাকার বাইরেও ছিল বিভিন্ন জায়গায়। আমার একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে, যে সরকারি বিটিভি ছাড়া আর কোনো গণমাধ্যমকে অ্যালাউ করলেন না কালকের এই আয়নাঘর পরিদর্শনে, 2 বা 3 জন বিদেশি গণমাধ্যম ছাড়া? নেত্র নিউজ এবং আমাদের আমরা যারা কাজ করি এই পেশায়, এটা আমি খুবই কি বলে আমি খুবই আহত বোধ করেছি আর কি, যে আমাদের লোকাল নিউজ এত বেশি উপেক্ষিত কেন হবে? এরকম একটা গুরুত্বপূর্ণ ভিজিট, সেখানে ঠিক আছে আপনি হয়তো 30টা 35টা চ্যানেল আছে, সবাইকে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না। আপনি মানে টোকেন হিসাবে আপনি মেজর কয়েকটা ধরেন নিউজ চ্যানেলের কথা ধরি, আমি মিক্স চ্যানেল বাদে দিলাম, আমি আর জহিরের যে চ্যানেল আছে বাদ দিলাম, আপনি তো মানে একটা রিপ্রেজেন্টেশন তো থাকতে হইতো, সেটা করা হলে না। বিটিভি ঠিক আছে, বিটিভি সরকারি টিভি, বিটিভি যাবে, কিন্তু এর বাইরে যারা ছিল আল জাজিরা এবং নেত্র নিউজ, সব কিছু ক্রেডিট কি তাদের? মানে বাংলাদেশের মিডিয়া এত বেশি ইগনোরড কেন হবে? এবং আমি খুবই কষ্ট পেয়েছি এটা, এবং আহত বোধ করেছি যে যেভাবে মানে আমাদেরকে যেভাবে ট্রিট করা হয়েছে, এটা নট অ্যাকসেপ্টেবল। আমি একটু রাজা ভাইয়ের সঙ্গে একটু হালকা স্লাইটলি একটু ডিসএগ্রি করছি, মানে পারসেপশন অনুযায়ী আর কি, যে এমন একটা বয়ান বা ন্যারেটিভ আছে যে, এবং এটা টু সাম এক্সটেন্ট এটা সত্যিও, যে ডিউরিং দি অথরিটেরিয়ান রুল বা ফ্যাসিজমের যে কথা, সেই সময় যে মিডিয়ার যে রোলটা, ইট হ্যাজ নট বিন অ্যাপ্রিসিয়েটেড। এই যে 5ই অগাস্ট সময়, মানে 5ই অগাস্টের পরবর্তীতে নানাভাবে মিডিয়ার রোলটা ক্রিটিসাইজ হয়েছে বাংলাদেশে, এবং এই যে গণতন্ত্র উত্তরণে, যদিও এটা একটা সার্বজনীন আন্দোলনের সময় কিছু কিছু টেলিভিশনের তো হিরো হয়েছে, জি, তাদের তো অ্যাটলিস্ট নেওয়া যেত, যারা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে আন্দোলনের সময় তাদের ভূমিকার কারণে, অ্যাটলিস্ট তাদেরকে নিতেও, মানে একটা রিপ্রেজেন্টেশন থাকতো লোকাল মিডিয়ার। হ্যাঁ, এটা তো একটা ফেয়ার জাজমেন্ট, এটা তো একটা ফেয়ার ওপিনিয়ন, যে না কেউ না কেউ থাকলে সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হতো, এবং একেবারেই ডিসকার্ড করে দেওয়া, একেবারেই তা মানে কোনো ভূমিকা না রাখা, এটা ঠিক মানে আমরা তো এই দেশ থেকেই তো আমাদেরকে মানে চলতে হবে, মানে আমাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং আমার মনে হয় যে মিডিয়াকে এতটা ইগনোর না করে কিছুটা প্রতিনিধিত্বমূলক থাকতে পারতো এই ইভেন্টের মধ্যে, ডেফিনেটলি এটা আরও অনেক বেশি সুন্দর হতো ব্যাপারটা। আচ্ছা, যেটা আমরা একটু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দুবাইতে উনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বললেন যে ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন, এটা নিয়ে একটু কথা শুনবো। আমি আরেকটু বলছি, শফিকুল আলম আমাদের যে প্রেস সচিব, প্রেস সেক্রেটারি, উনি একটা ইন্টারভিউতে অর্কদেবের সাথে একটা ইন্টারভিউতে অর্কদেব ওনাকে এখানে প্রশ্ন করেছেন, ওনার প্রোফাইলেই, ফেসবুক প্রোফাইলে উনি সেই ইন্টারভিউতে দিয়েছেন। তো এই প্রশ্নটা করেছেন, প্রেস সচিব কি কোনো রাজনৈতিক পোস্ট, বা অতীতে কোনো প্রেস সচিব কি এই রাজনৈতিক গুরুত্ব ছিল কি না? উনি বলছেন, শফিকুল আলম, যে ধ্রুপদীভাবে ভাবলে এটা নিউট্রাল সরকার নয়, এবং আগে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তা ছিল প্রকৃতি অর্থেই নিউট্রাল। জি, আমার মনে হয় যে ওনার যে স্পিরিট অনুযায়ী ঠিক আছে ওনার বক্তব্য, কারণ আগেরগুলোর সঙ্গে এটার যে একটা গুণগত যে আপনার তফাৎ, সেটা হচ্ছে যে এটা একটা আপরাইজের মধ্য দিয়ে একটা রেভলিউশন, মানে গভর্নমেন্ট, যেই একটা অভ্যুত্থান পরবর্তী সরকার। তো অভ্যুত্থান পরবর্তী সরকার সাধারণত দেখা যায় যে সবাই কিন্তু একটা ফেয়ার ট্রিটমেন্ট পাওয়ার কথা, যেটা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক নেচারে যেগুলো, বা কেয়ার টেকিং গভর্নমেন্টে। বাট দিস গভর্নমেন্ট ইজ নট দ্যাট কাইন্ড, কেয়ার টেকিং নেচার কিন্তু নয়। এখানে কিন্তু একটা স্ট্রং প্রতিপক্ষ কিন্তু আছে, যাদের বিরুদ্ধে আপনি বিপ্লবটা করেছেন, যাদের বিরুদ্ধে আপনি অভ্যুত্থান করেছেন, সেই অভ্যুত্থানের সফল তারাই কিন্তু এই গভর্নমেন্টকে ইনস্টিল করেছে, তারা এই গভর্নমেন্টকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং তারা কিন্তু একটা পক্ষকে রিপ্রেজেন্ট করছে। এখন যখন আপনার আলাপ আসে যে, ধরেন আপনার খেয়াল আছে যে শুরুতেই একজন উপদেষ্টা বলেছিলেন যে হ্যাঁ, পার্টি হিসেবে আওয়ামী লীগ তো তারা আসুক, তারা ফেয়ার হয়ে আসুক, এটা কিন্তু
তখন কিন্তু এই বয়ান কিন্তু আর এখানে দাঁড়ায়নি। এই বয়ান ক্রমশ কিন্তু ইভেড হয়ে যাচ্ছে এবং এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, যদিও এটা নিয়ে ভিন্নমত আছে বিভিন্নভাবে, কিন্তু সরাসরি কিন্তু একটা রাজনৈতিক গোষ্ঠী তাদের আচরণ, তাদের দুর্বৃত্তায়ন, তাদের ভূমিকা, সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমাদের হাতে সময় বেশি, আমরা একটু রেজাউল হক রাজার কাছে একটু এই ব্যাপারটা নিয়ে জানতে চাই। শুরুতে প্রথমটা কি ছিল আপনার? ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন। আচ্ছা, এটা তো এটা আমাদের চিফ অ্যাডভাইজার তো অনেক নিজেই বলেছেন এর আগে যে অল্প সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, একটু বেশি লাগলে জুন। তো যেহেতু পলিটিক্যাল পার্টি, মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি সহ অনেক প্রেশার আছে, সেই হিসেবে জুনের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে হবে। তবে এটা নির্ভর করছে জাতীয় ঐক্যমত্য কাউন্সিল যেটা হয়েছে, কমিশন তাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে হবে। তবে আজকে তো উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে করবেন, তো সেটাই বোধহয় হতে যাচ্ছে বলে মনে হয়। আর প্রেস সেক্রেটারি সম্পর্কে যেটা বললেন, আমি জহিরের সঙ্গে অনেকখানি একমত। এটা কিন্তু একটা সাধারণ বা স্বাভাবিক সরকার না। আগেকার পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট অথবা তত্ত্বাবধায়ক সরকার, দুটোই স্বাভাবিক সরকার, সাংবিধানিক সরকার। এই সরকার বিপ্লবের মধ্যে দিয়ে আসছে, যদিও তারা আবার সংবিধান সম্মত নিয়মকানুন মেনে গঠিত হয়েছে, কিন্তু চেতনাটা কিন্তু বিপ্লবী। সো এইখানে যারা আছেন, আপনার অ্যাডভাইজার বলেন না, প্রেস সেক্রেটারি বলেন না, যাই বলেন, সবাই কিন্তু ওই বিপ্লবী চেতনা থেকে কাজ করছেন। আমাদের প্রতিনিধি প্রেস সেক্রেটারি সরকারে, তো আমাদের এই কমিউনিটির লোক, এরকম মাঝে মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করে, কী ব্যাপার তোমাদের প্রেস সেক্রেটারি দেখি উনি তো একজন অ্যাডভাইজারের মতোই কথা বলেন। তো আমি তখন এই ব্যাখ্যাই দিই, না হলে কি নিউট্রাল ইলেকশন হোল্ড করা কি পসিবল? নিউট্রালের ব্যাখ্যা জহির দিয়েছে। নিউট্রাল এই সেন্সে যে না, যারা এই যে ফ্যাসিস্ট সরকার, তাদের সাথে কোনো আপোষ নাই, বাকিদের নিয়ে তারা কাজ করছেন, এই সেন্সে নিউট্রাল না বলছেন আমার ধারণা আর কি, এরকম হবে আর কি। আর ওনার কথাবার্তা আচরণ নিয়ে সমালোচনা আছে, কিন্তু আমি ওটাই মনে করি যে যেহেতু এটা একটা বিপ্লবী সরকারের, বিপ্লবী চেতনার সরকার, সেই হিসাবে আগের প্রেস সেক্রেটারির সঙ্গে মেলানো যাবে না আর কি। ধন্যবাদ জহিরুল। আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।